সুস্বাগতম। গোপাল হালদার একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক, গীতিকার, চিন্তাবিদ, প্রাবন্ধিক ও স্বাধীনতা সংগ্রামী তথা রাজনৈতিক কর্মী। তার জন্ম 1902 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি অবিভক্ত ঢাকা জেলার বিক্রমপুরের বীরগাঁও গ্রামে। পিতা সীতাকান্ত হালদার ও মাতা বিদুমুখী দেবী। তার পিতা সতীকান্ত হালদার ছিলেন আইন ব্যবসায়ী। পিতার কর্মস্থল নোয়াখালীতে। এই বিশিষ্ট সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল হালদারকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো স্বাধীনতা সংগ্রামী ও সাহিত্যতাত্ত্বিক গোপাল হালদার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। পিতার কর্মস্থল নোয়াখালীতে। তার স্কুল শিক্ষার পরে কলকাতার কটিচার্চ কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে অনার্স সহ বিএ পাস করেন। 1924 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সাহিত্যে তিনি এমএ এবং বিএল পাস করেন। 1926 খ্রিস্টাব্দে বঙ্গবাসী প্রতিষ্ঠানের অন্তর্গত ওয়েলফেয়ার পত্রিকার সম্পাদকের চাকরি নেন এবং সেই সঙ্গে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের অধীনে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাষাতত্ত্বের গবেষণায় রত ছিলেন। 1929 থেকে 1930 খ্রিস্টাব্দে তার কর্মজীবন কেটেছে ফেনী কলেজে। 1930 খ্রিস্টাব্দে 32 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে অংশগ্রহণ করেন। মডার্ন রিভিউ পত্রিকায় সম্পাদকীয় দপ্তরে তিনি ও হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার সহসম্পাদক পদে তিনি নিযুক্ত ছিলেন। পরে বিদ্যালয় জীবন থেকে গোপাল হালদার বিপ্লবী যুগান্তর দলের কর্মী এবং 1921 খ্রিস্টাব্দ হতে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের সদস্য ছিলেন। 1939 থেকে 1940 পর্যন্ত সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সহ সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। 1932 খ্রিস্টাব্দ হইতে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজবন্দী হিসাবে কারাগারে বন্দী ছিলেন। কারাজীবনে তিনি অধ্যয়ন, গবেষণা, সাহিত্য সৃষ্টি এবং মার্ক্সীয় মতাদর্শ চর্চায় অতিবাহিত করেন। কারামুক্তির পরে সুভাষচন্দ্রের সহকারী হিসেবে তিনি সাপ্তাহিক ফরওয়ার্ড পত্রিকা সম্পাদনা করেন। 1938 খ্রিস্টাব্দ থেকে তিনি সারা ভারত কৃষক সভার অন্যতম সংগঠক ছিলেন। 1949 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। কৃষক সভা ও কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সাথে তিনি ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের এবং সোভিয়েত শহীদ সমিতিতে বুদ্ধিজীবী হিসাবে সক্রিয় ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরেও 1949 খ্রিস্টাব্দের পরে 4 মাসের জন্য কারাবাসে ছিলেন তিনি। 1969 খ্রিস্টাব্দে ও আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেছেন। মননশীল উপন্যাস রচনা তৈরি করে বিশেষ খ্যাতি তিনি অর্জন করেছিলেন। তার উপন্যাসগুলি হলো যেমন কলা কৌশলের দিক থেকে স্বতন্ত্র, তেমনি স্বতন্ত্র বিষয়বস্তুর বিশ্লেষণও মনীষায় সমৃদ্ধ। গ্রন্থগুলি হলো একদা 1933 খ্রিস্টাব্দে, ধুলাকণা গল্পগুচ্ছ 1350 খ্রিস্টাব্দে, ভাঙ্গন 1947 খ্রিস্টাব্দে, উজান গঙ্গা 1950 খ্রিস্টাব্দে, অন্যদিন 1950 খ্রিস্টাব্দে, আর একদিন 1951 খ্রিস্টাব্দে, ভূমিকা 1952 খ্রিস্টাব্দে, নবগঙ্গা 1953 খ্রিস্টাব্দে। ভারতের ভাষা ইত্যাদি জীবনে বহু সম্মান ও পুরস্কার তিনি পেয়েছেন। 1977 খ্রিস্টাব্দে সরস্বতী পুরস্কার, 1985 খ্রিস্টাব্দে তিনি ডিলিট উপাধি পান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। 1986 খ্রিস্টাব্দে ডিলিট উপাধি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। 1988 খ্রিস্টাব্দে ডিলিট উপাধি পান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। 1990 খ্রিস্টাব্দে ডিলিট উপাধি পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1993 খ্রিস্টাব্দে ডিলিট উপাধি তিনি পান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে।
তার জীবনে উল্লেখযোগ্য মূল্যায়ন হল সোভিয়েত লেন নেহেরু পুরস্কার 1968 খ্রিস্টাব্দে, রূপনারায়ণ কুলের দ্বিতীয় খণ্ডের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান 1980 খ্রিস্টাব্দে। এক কথা উল্লেখ যে শুধুমাত্র সাহিত্যিক হয়ে সাহিত্যিক সৃষ্টিতে মগ্ন থাকবেন এমন কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে গোপাল হালদার তার জীবনের চলার পথকে নির্দিষ্ট করে ফেলেননি। বরং দেখা যায় যে নিছক সাহিত্য সাধনায় তিনি বেশি সময় নিজেকে নিয়োজিত করতে পারেননি। রাজনীতি, গবেষণা, সাংবাদিকতা, পত্রিকা সম্পাদনা ইত্যাদি নানাবিধ কাজ নিয়ে নিজেকে সর্বসময় তিনি নিযুক্ত রেখেছেন। একটি রুচিশীল, মনশিক্ষিত ও অনুভূতিময় মনের অধিকারী ছিলেন গোপাল হালদার মহাশয়। তিনি প্রচুর লিখেছেন বা লিখতে বাধ্য হয়েছেন, যা সাংবাদিকের পক্ষে অনিবার্য। সমবায় আদর্শে সচেতন করার লক্ষ্যে তিনি ভান্ডার পত্রিকায় লিখেছেন অভিনব প্রবন্ধ বৃদ্ধা শুভয়া সংযুক্তনুক্ত ব্যক্তিসত্তার এই মার্ক্সীয় দর্শনে গোপাল হালদার ছিলেন বিশ্বাসী। তাই দেখা যায় সামাজিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মানুষের আত্মিক জীবন ও কর্মধারার যে বিচার বিশ্লেষণের মননশীলতায় স্পষ্টতা তিনি প্রতিটি উপন্যাসে তা প্রতিফলিত হয়েছে। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।